স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাহরাইন ওভারসিজ চ্যাপ্টারের উদ্যোগে করা হয় আয়োজন। সোমবার দেশটির স্থানীয় একটি রেস্তোরাঁয় করা হয় অনুষ্ঠান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডক্টর এস.এম. জাকির হোসেন। যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর শাহ আলম ও ফারিয়েল খান। প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মইজ চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য দেন মোহাম্মদ মোস্তফা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টর সোলাইমান, তরুণকান্তি বিশ্বাস, ফয়সাল আরিফ, শাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ আফজাল সহ বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় আয়োজন। বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাহরাইন তারা একটি ইফতার মাহফিলের আয়োজন করেছে। আমি বাহরাইনে বসবাসরত প্রবাসী সকল বাংলাদেশি ভাই বোন এবং বিশেষ করে ইঞ্জিনিয়ার্স বৃন্দ এবং তাদের পরিবারদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। রমজান উপলক্ষে ছোট পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করেছে। আমি সকল কমিউনিটি নেতৃবৃন্দ যারা এখানে আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইতালির রোমে প্রগতি ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত হয়েছে ইফতার মাহফিল। বাঙালি অধ্যুষিত তরপিনারতারা জামে মসজিদে করা হয় আয়োজন। এতে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি ইকবাল ব্যাপারী, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিপন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বজলু সহ বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও মাহফিলে যোগ দেন বিপুল সংখ্যক স্থানীয় প্রবাসী। স্বাগত বক্তব্যে অতিথিদের ধন্যবাদ জানান সভাপতি। দেশের বাইরে প্রবাসীদের মাঝে যোগাযোগ বাড়াতেই এই ধরনের উদ্যোগ বলে জানান আয়োজকরা। মহান স্বাধীনতা দিবস ও রমজান উপলক্ষে কুয়েতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও ইফতার মাহফিল। বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার উদ্যোগে করা হয় আয়োজন। কুয়েত সিটির রাজধানী হোটেলে করা হয় আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেকান্দর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ শাহনেওয়াজ নজরুল ও কামরুল ইসলাম টিটু। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আতাউল গনি মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লুৎফর রহমান মোকাই আলী, মাইনুদ্দিন মঈন, ফয়েজ কামাল, আকবর হোসেন সহ অনেকে। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী নারী কর্মীদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা। বাংলাদেশ কনসুলেট লেডিজ গ্রুপের পক্ষ থেকে করা হয় আয়োজন। এতে অংশগ্রহণ করেন প্রায় 400 পেশাজীবী নারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল বি.এম. জামাল হোসেন। স্বাগত বক্তব্যে তিনি আমিরাতে নারী কর্মীদের দক্ষতার সাথে কাজ করার জন্য ধন্যবাদ জানান। পেশাগত সহযোগিতার জন্য কনসুলেট সবসময় পাশে আছে বলেও জানান। আলোচনা সভা পরিচালনা করেন কনসুলেটের প্রথম সচিব ফকির মনোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি আবিদা হোসেন। এ সময় তিনি নারী কর্মীদের বিভিন্ন পরামর্শ দেন। সভায় আরও বক্তব্য দেন নিপা তাসনিম, নুরুন্নাহার হুদা, ইয়াসমিন মেরুনা, ডক্টর জিনাত রেজা খান সহ প্রবাসী নারী উদ্যোক্তারা। আমরা শুধু পুরুষ কর্মীদের নিয়ে ইফতার করি। আপনারা জানেন দরে কনসুলেট নামে আমাদের একটি কর্মসূচি আছে, যার আওতায় আমরা দুবাই, উত্তর আমিরাতের 6টি প্রদেশে আমিরাতের আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে উপদেশ বাণী দিয়ে গেছেন, সমাজে উঁচু নিচু ভেদাভেদের আসলে কোনো স্থান নেই, আমরা সবাই সমান। আজকে আমাদের সেই উদ্দেশ্যে আমরা আমাদের বাংলাদেশ কনসুলেট লেডিস গ্রুপ কাজ করছে। স্পেনে বিজনেস অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার উদ্যোগে আয়োজন করা হয়েছে ইফতার মাহফিল। বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত হয় অনুষ্ঠানটি। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শিপলু আহমেদ, পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। ব্যবসায়ীদের মধ্যকার যোগাযোগ বাড়াতেই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো, আফতাব নজরুল, আমিন আলী, নজরুল ইসলাম সহ কমিউনিটির সদস্যরা। বক্তব্য দেন সাব্বির রহমান ও খোকন উদ্দিন। হিজরি প্রথম শতকে হাতে লেখা পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের বিরল কপি সংরক্ষিত রয়েছে ইরাকে, যা পশুর চামড়ার ওপর খোদাই করে লেখা। পবিত্র কোরআন শরীফ ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের 80টি নথি। রমজান উপলক্ষে মাসব্যাপী প্রদর্শিত হচ্ছে সুপ্রাচীন সেসব পাণ্ডুলিপি, যা তুলে ধরছে ইসলামের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য। বাগদাদ জাদুঘরের এসব বই ইতিহাসের এক একটি জলজ্যান্ত উদাহরণ। হিজরি প্রথম শতকে হাতে লেখা পবিত্র কোরআন শরীফ এটি। রমজান উপলক্ষে দেশটির জাতীয় জাদুঘরে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে মহামূল্যবান পাণ্ডুলিপিগুলো। কাগজে কলমে লেখার ধারা তখনও প্রচলিত ছিল না, তাই
পশুর চামড়াতেই খোদাই করে লেখা হয়েছে প্রতিটি হরফ, যা জানান দিচ্ছে ইসলামের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে। পবিত্র কোরআন ছাড়াও রয়েছে আরও ৮০টি পাণ্ডুলিপি। বহু পুরানো এবং মহামূল্যবান কোরআনের প্রদর্শনী হচ্ছে। হিজরি প্রথম শতকে হাতে লেখা এগুলো পশুর চামড়ার উপর খোদাই করে লেখা হয়েছিল। এগুলো ইরাকের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে। ইরাকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, সে সময়কার লেখকদের হাতে লেখা পাণ্ডুলিপিগুলোর একটি করে কপি সংরক্ষিত আছে তাদের কাছে, যেগুলো আরবি ভাষায় সর্বপ্রথম ক্যালিগ্রাফি কুফিকে লেখা। এই প্রদর্শনীর মাধ্যমে প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সাথে সরাসরি পরিচিতির সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। প্রদর্শনীটি মূলত এই ধরনের বিরল পাণ্ডুলিপির সাথে পরিচিত হওয়ার একটি বিশাল সুযোগ। আরবি ক্যালিগ্রাফির ইতিহাস, পবিত্র ধর্মগ্রন্থ, কোরআন শরীফ প্রকাশের ধরন, লেখার নান্দনিকতা সবই উঠে এসেছে এর মাধ্যমে। হিজরি প্রথম শতকের হাতে লেখা বিরল কোরআন শরীফ ছাড়াও বিভিন্ন ভাষা ও বিষয়ের ওপর লেখা ৪৭,০০০-এর বেশি পাণ্ডুলিপি সংরক্ষিত আছে ইরাকে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। ইতালির দক্ষিণ উপকূলে আটকে থাকা ৪ শতাধিক অভিবাসন প্রত্যাশীদের এখনও উদ্ধার করতে পারেনি দেশটির কোস্টগার্ড। কর্তৃপক্ষ বলছে, সাগরের প্রতিকূল পরিস্থিতির কারণেই বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কাজ। বর্তমানে নৌকাটিকে পর্যবেক্ষণে রেখেছে কোস্টগার্ড। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, নৌযানটিতে থাকা ব্যক্তিদের অবস্থা সংকটাপন্ন, তাদের জরুরি ভিত্তিতে খাদ্য ও চিকিৎসা প্রয়োজন। নৌকাটিতে পানি উঠে গেছে, শেষ হয়েছে জ্বালানিও। সব মিলিয়ে অভিবাসন প্রত্যাশীদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাচ্ছে বিভিন্ন সংস্থা। দ্রুত উদ্ধার তৎপরতা চালানো এবং তাদের জরুরি সহায়তা পাঠানোর আহ্বান জানানো হয়েছে। নৌযানটি লিবিয়া থেকে রওনা দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার চালানো সামরিক অভিযানে এখন পর্যন্ত ৮,৫০০ ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন OHCHR। বিবৃতিতে বলা হয়, সামরিক অভিযান শুরুর দিন থেকে ৯ এপ্রিল পর্যন্ত তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। দাবি, চলমান যুদ্ধে আহত ১৪,২৪৪ জন ইউক্রেনীয়। জানানো হয় যে ৪টি অঞ্চলের দখল নিয়ে দুদেশের মধ্যে যুদ্ধ চলছে, সেখানেই সর্বোচ্চ প্রাণহানি। শুধু দোনেৎস্ক ও লুহান্স্ক এলাকাতেই ৩,৯৮৭ ইউক্রেনীয় মৃত্যু হয়েছে। এখনও গুরুত্বপূর্ণ নগরী বাখমুত ঘিরে চলছে লড়াই। পুতিনের মিত্র ওয়াগনার গ্রুপের দাবি, শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে তাদের সৈন্যদল। যে কোনো মুহূর্তে ঘটতে পারে লবণের জন্য বিখ্যাত নগরীটির পতন। হজের বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব নেতারা। চট্টগ্রাম জোনে আয়োজিত আলোচনা সভায় সরকারের কাছে এই দাবি জানান হাব চেয়ারম্যান শাহাদাত হোসেন তসলিম। হজযাত্রীদের সুবিধার্থে অন্যান্য দেশের সাথে সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণের আহ্বান জানান তিনি। সভায় হাব চট্টগ্রাম জোনের সভাপতি সহ অন্যরা বক্তব্য রাখেন। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে দুঃস্বপ্ন উপহার দেওয়ার পুরস্কার পেলেন সাকিব আল হাসান। কেন উইলিয়ামসনকে টপকে হয়েছেন আইসিসির মার্চ মাসের সেরা পুরুষ ক্রিকেটার। সব মিলিয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। এই সময়ে ১২ ম্যাচ খেলে ৩৫৩ রান ও ১৫ উইকেট শিকার করেন সাকিব। ২০২৩ সাল থেকে বদলে যাবে বাংলাদেশ দল, প্রতিশ্রুতিটা দিয়েছিলেন সাকিব আল হাসান। সেই পথেই নতুন বছরে বদলে যাওয়ার গল্প লিখছে টাইগাররা, যার মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি ঘরের মাঠে টি-20তে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। যে সিরিজে বল ও ব্যাট হাতে সাকিব দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, যার স্বীকৃতি পেলেন আইসিসি থেকে। জিতলেন মার্চ মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার। এ লড়াইয়ে সাকিব পেছনে ফেলেছেন কিউই তারকা কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে। দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন সাকিব আল হাসান। এর আগে ২০২১ সালের জুলাইয়ে জিতেছিলেন মাস সেরার পুরস্কার। বাবর আজম ও হ্যারি ব্রুকের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। আমি এ পুরস্কার জিততে পেরে সম্মানিত। বিশেষজ্ঞ প্যানেল যারা আমাকে ভোট দিয়েছে তাদের ধন্যবাদ দিতে চাই। এই স্বীকৃতির মূল্য আমার কাছে অনেক, কারণ দুর্দান্ত কিছু ক্রিকেটারের বেশ কিছু বিশেষ পারফরমেন্স ছিল গত মাসে। এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজে ছিলেন সফল। সব মিলিয়ে মার্চে ১২ ম্যাচ খেলে ৩৫৩ রান ও ১৫ উইকেট সংগ্রহ টাইগার অধিনায়কের।
সাকিব ব্যাটে বলে যতটা উজ্জ্বল তার চেয়েও বেশি প্রভাব রাখে দলে তার উপস্থিতি। ওই যে প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ দলকে পাল্টে দেয়া, ইংল্যান্ডের মতো দলকে হোয়াইট ওয়াশের লজ্জা উপহার দেয়া, এ তো সাকিব বলেই সম্ভব, যার সবশেষ দৃষ্টান্ত রাখলেন ঘরোয়া ক্রিকেটেও। ডিপিএলে টানা 5 ম্যাচ হারা মোহামেডান ঘুরে দাঁড়ালো সাকিব দলে যোগ দেবার পর। শুধু সাকিবের উপস্থিতি দলটিকে এনে দিয়েছে টানা 4 জয়। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল প্রবাসী বাংলাদেশে সাথে থাকার জন্য ধন্যবাদ।